গোলাপগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে জিতু নামের ব্যক্তি নিজের স্ত্রী শিলার সাথে থাকত। জিতু গ্রামে পায়েস বিক্রি করে নিজের সংসার চালাতো। জিতুর দোকানের ঠিক সামনে রবিও পায়েস বিক্রি করত। পায়েস নিয়ে যাও, ভালো মিষ্টি পায়েস নিয়ে যাও, একবার খেলে পরে বাটি চাটতেই থাকবে। আমি বিক্রি করি পুরো দুনিয়ার সব থেকে ভালো পায়েস, স্বাদের পরিচয় আমার পায়েসেই তো হয়। আসুন আসুন। সমস্ত গ্রামবাসীরা শুধু রবির কাছেই পায়েস খেতে যেত, যার কারণে মন খারাপ করে জিতু বাড়ি যেতে শুরু করে। ততক্ষণে রবি জিতুকে ডেকে পাঠায়। জিতু, আরে ও জিতু, আরে একবার এখানে এসো। ভাই, কি হলো? আজকে কি রোজগার হয়নি নাকি? আর কি বলবো রবি দাদা, যবে থেকে তুমি এই পায়েসের দোকানটা খুলেছো সেই দিন থেকে আমার কাছে পায়েস কিনতে আর কেউই আসে না, বুঝেছো? আরে বুঝতে পারছি ভাই, একটা কাজ করো, পায়েস বিক্রি করা বন্ধ করে দাও, অন্য কিছু বিক্রি করা শুরু করে দাও না, কারণ আমার থেকে ভালো পায়েস তুমি বানাতে পারবে না। আর আস্তে আস্তে তোমার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারপর সংসার কি করে চালাবে তুমি? হ্যাঁ, আরে তোমার এই বাজে পায়েস। জিতু মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায়। জিতুর স্ত্রী শিলা জিতুকে দেখে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কি হয়েছে, এত উদাস কেন তুমি? আরে কি আর তোমাকে বলি বলো তো শিলা, যবে থেকে রবি পায়েসের দোকানটা খুলেছে না, আমার দোকান থেকে কেউ পায়েস কিনতে আসে না, জানো তো? জানি না যে ওর নিজের পায়েসের মধ্যে কি এমন মেশায়, সবাই শুধু ওর পায়েসই খেতে চায়। কোনো ব্যাপার না, ভগবান নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তুমি ব্যাস নিজের কাজে মন দাও। অন্যদিকে রবি অন্য গ্রামে ওষুধ বিক্রি করা সুশীলের সাথে দেখা করতে যায়। এই যে সুশীল, শহরের ওই ওষুধটা আমাকে দে, যাতে পায়েসটা ভালো মিষ্টি হয়ে যায়। আরে আমি দিয়ে তো দেবো, কিন্তু একটা কথা মনে রেখো, এটা যদি বেশি মাত্রায় পায়েসে তুমি দিতে থাকো না, তাহলে লোকজন কিন্তু অসুস্থ হয়ে উঠবে। আরে আমি জানি, আমি আর কোথায় এই ওষুধ একেবারে পুরোটা ঢেলে দেবো পায়েসে। রবি সেই শহরি কেমিক্যাল নিজের পায়েসে মিশ্রণ করে দিত, যার কারণে পায়েস আরো সুস্বাদু হয়ে উঠত। একদিন এইভাবেই জিতু নদীর কিনারায় বসে নিজের সাথেই কথা বলছিল। যখন বাবা ছিল তখন পায়েসের দোকানটা কত ভালো চলতো, কিন্তু এখন পায়েসের দোকানটা আমার কাছে রয়েছে, তখন কেউ পায়েস কিনতেই চায় না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমি আর আমার বউ পুরোপুরিভাবে ভিখারি হয়ে যাব। তক্ষুনি সেখানে জিতু নদীর কিনারায় একটা মাছ কষ্ট পাচ্ছে দেখতে পায়। ওহো, মনে হয় ওই মাছটা ভুলবশত নদী থেকে উপরে চলে এসেছে, আমি এক্ষুনি ওকে নদীতে আবার নামিয়ে দিই। যেইমাত্র জিতু সেই মাছটাকে নদীতে দিয়ে দেয়, সেটা একটা সুন্দর জলপরীতে পরিবর্তিত হয়, যার চুলে গোলাপের ফুল লাগানো ছিল। ধন্যবাদ আপনার, আপনি আমার সাহায্য করেছেন। অনেক বছর আগে আমাকে সাধু অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন, যতক্ষণ কোনো ভালো মনের লোক তোমার সাহায্য করবে না, ততক্ষণ তোমার অভিশাপ ভাঙবেই না। আজ আপনি আমার সাহায্য করে আমার অভিশাপ ভেঙে দিলেন। আপনার অনেক অনেক ধন্যবাদ জিতু। চাও, কি চাও তুমি? আমি তোমার সাহায্য করব। আপনি যদি আমাকে সাহায্যই করতে চান তাহলে আমার শুধু এইটুকু সাহায্য করে দিন, যাতে আমার পায়েস আরো ভালো করে বিক্রি হয়। জলপরি নিজের মাথা থেকে গোলাপের একটা ফুল বার করে জিতুকে দিয়ে দেয়। এটা রেখে নিন, এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে নিজের পায়েসে মিশিয়ে দিও আর গ্রামে বিক্রি করো। এটা এরকম সেরকম গোলাপের ফুল নয়, এটা যখন তুমি নিজের পায়েসে দেবে তখন তোমার পায়েস পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পায়েস হয়ে যাবে। কিন্তু এর ব্যবহার কোনো ভুল মন নিয়ে করো না যেন, নয়তো এই গোলাপের ফুল উল্টো কাজ করবে। জলপরি এটা বলে চলে যায়, আর জিতু সেই গোলাপের ফুলটা নিজের বাড়িতে নিয়ে আসে। পরের দিন হয়, জিতু আর রবি দুজনই নিজের পায়েসের দোকান খুলে দেয়। জিতু নিজের পায়েসে সেই গোলাপের ফুলের পাপড়ি দিয়ে দেয়। গুপ্তধন আছে পায়েসে, গোলাপের পায়েসে পুরনো জাদু আছে, স্বাদে ভরা মন ভরে যায়।
গোলাপের পায়েস সবাই চায়। আসুন আসুন আর গোলাপের পায়েস খেয়ে যান। এটা আবার কিরকম পায়েস রে দাদা? এর আগে তো কখনো শুনিনি। গোলাপের পায়েস? আমি তো এটা কখনো শুনিনি। চলো গিয়েই দেখি। দুজন লোকই জিতুর দোকানে পৌঁছে যায়। এই যে জিতু, একটু পায়েস চেখে দেখি একবার। কখনো তো গোলাপের পায়েসের ব্যাপারে শুনিনি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। জিতু দুজনকে এক এক প্লেট পায়েস দিয়ে দেয়, যেটা খাওয়ার পর যেন তাদের প্রাণই উড়ে যায়। আরে এ তো সত্যি অসাধারণ খেতে রে। আমি এমন পায়েস কখনো খাইনি। আরে তুমি পায়েসের কথা বলছো? আমি এর চেয়ে ভালো কখনো খাইনি। ভাই, আমাকে আরো 2 প্লেট দাও তো। আজকে আমি শুধু সারাদিন পায়েস খাবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাকেও দিয়ে দাও 2 প্লেট। জিতু ওদেরকে গোলাপের পায়েস খাওয়ার জন্য দিয়ে দেয়। আস্তে আস্তে পুরো গ্রামে জিতুর গোলাপের পায়েসের চর্চা শুরু হয়ে যায়। রবি এইসব দেখে অন্য গ্রামে ওষুধ কেনার জন্য সুশীলের কাছে চলে যায় আর বলে, এই হতচ্ছাড়া, তুই কি ওষুধ দিয়েছিস বলতো? হ্যাঁ, কোনো কাজই করছে না। আরে সবাই তো জিতুর কাছেই পায়েস কিনতে যাচ্ছে রে। হ্যাঁ, আরে তুই আবার ওকে কোনো ওষুধ টষুধ দিসনি তো? হ্যাঁ, আরে কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, আরে আমি জিতুকে কোনো ওষুধ টষুধ বিক্রি করিনি। আর ওর পায়েসের কথা তো শুধু গ্রামের পর্যন্তই। কি জানি কিভাবে এত গোলাপের পায়েস বানাতে শুরু করে দিল। আরে আমি তো শুনেছি ওর কাছে একটা জাদুর ফুল রয়েছে, আর সেই ফুলের পাপড়িগুলো কেটে কেটে ও পায়েসের মধ্যে মিশিয়ে দেয়। আরে যদি তাই হয় তাহলে তো ওই পাপড়িগুলো শেষ হয়ে যেত এতক্ষণে, তাই না? আরে আপনি কথাটা কেন বুঝতে চাইছেন না বলুন তো? ওটা জাদুর ফুল। যখন ওই পাপড়ি ও আবার খসিয়ে দেয়, আবার নতুন পাপড়ি চলে আসে ওর মধ্যে। যদি তাই হয় তাহলে ওই ফুলটা আমার কাছে থাকা উচিত, তাই না? বলো, তুমি আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কিন্তু যে পায়েস তুমি বিক্রি করবে ওর মধ্যে আমারও কিন্তু ভাগ থাকবে বলে রাখলুম। আরে অবশ্যই থাকবে, কেন থাকবে না? এই আবার কি কথা? তুমি শুধু আমার সঙ্গে থেকো, আমি দুজন মিলে পায়েস বিক্রি করব আর জিতুকে এই ব্যবসা থেকে লাঠি তুলে দেবো। হ্যাঁ। জিতু অন্যদিকে পায়েস বিক্রি করে করে খুব ধনবান হয়ে ওঠে। সে আর তার স্ত্রী খুবই খুশি ছিল। তখন একদিন রবি আর সুশীল দুজনই ওদের বাড়ির জানালার কাছে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে শুরু করে। দেখো না গো, আমি বলেছিলাম না যে ভগবান আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের সাহায্যের জন্য ওপরওয়ালাই ওই জলপরীর সাথে দেখা করিয়ে দিয়েছেন, আর ও আমাকে এই গোলাপ ফুলটা দিয়েছে। আচ্ছা শোনো, এই গোলাপ ফুলটা তুমি সামলে রান্নাঘরের সিন্দুকের মধ্যে রেখে দিও। ঠিক আছে। দেখলে সুশীল? জিতু নিজের দোকানে চলে যায়। আরে এখান থেকে একটা কথা তো পাকা হয়ে গেল যে ওই পায়েসের গোলাপ ফুলের কারণেই এত সুস্বাদু হয়, বুঝলে? আর তার উপর আবার কোনো জলপরি ওই ফুলটা ওকে দিয়েছিল। এখন এরপর কি করবেন রবি? আর এরপর আর কি, এখন ওই জাদুর ফুলটাকে চুরি করতে হবে, বুঝতে পেরেছো? আর আমাদের পায়েসে ঢালতে হবে, ব্যাস। কিন্তু ওই ফুলটাকে আমরা কি করে চুরি করব বলো তো? তুমি শুধু দেখতে থাকো আর সেটাই করো যেটা তোমায় আমি বলবো। রাত্রিবেলা হয়ে যায়। রাত্রের অন্ধকারে যখন সবাই গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, সেই সময় রবি আর সুশীল জিতুর বাড়িতে ঢুকে পড়ে। চলো, ওই গোলাপ ফুলটা রান্নাঘরে সিন্ধুকে রেখে দিয়েছে ওনারা। আরে সে তো আমি জানি। রবি আর সুশীল রান্নাঘরে চলে যায়। দুজনই লকার খুলে তার মধ্যে থেকে গোলাপের সেই ফুলটা বার করে নেয়। এই দেখো, এই হলো সেই ফুল। এবার আমরা অনেক বড় লোক হব। এরপর থেকে লোকজন কাজে বাজে ওষুধ বিক্রি করতে হবে না। দুজনই সেই ফুলটা চুরি করে নেয়। যখন পরের দিন সকাল হয় তখন জিতু আর শিলা দুজনই সেই ফুলটা কোথাও খুঁজে পায় না। ওগো, আমি তো সেই ফুলটা রান্নাঘরেই রেখেছিলাম, জানি না কোথায় চলে গেল। কোনো ব্যাপার নয় শিলা, ঈশ্বর দিয়েছেন যখন ঈশ্বরই ফিরিয়ে নিয়েছেন, ঈশ্বরেরই কৃপা হবে নিশ্চয়ই। অন্যদিকে রবি আর সুশীল বড় একটা কড়াইয়ে ক্ষীর বানায় আর তার মধ্যে সেই গোলাপের ফুলের পাপড়িগুলো দিয়ে দেয়। পায়েস আরো সুস্বাদু বানানোর জন্য সে শহরি কেমিক্যালও সেই পায়েসে মিশিয়ে দেয় আর পোস্টার লাগিয়ে দেয় গোলাপের পায়েস।
আরে বাহ রবি, তুমিও গোলাপের পায়েস বিক্রি করতে শুরু করেছো? খুব ভালো কথা। কই দাও দেখি, আমাদের দুজনকে এক এক প্লেট দাও তো পায়েস। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই পায়েস ওই জিতুর পায়েসের থেকে অনেক ভালো হবে, বুঝেছো? রবি ওদের দুজনকে পায়েস খাওয়ার জন্য দিয়ে দেয়। পায়েস খাওয়া মাত্রই দুজনেরই রাগ একদম সপ্তম আকাশে উঠে যায়। আরে আমি আমার জীবনে এরকম জঘন্য পায়েস কখনো খাইনি। আমি কখনো আর তোমার থেকে পায়েস নেব না। তুমি তোমার পায়েস নিজের কাছেই রাখো তো। এইটুকু বলে দুজন গ্রাহক ওখান থেকে বেরিয়ে যায়। আর রবি আর সুশীল দুজনই রেগে ওঠে। আরে এটা তো একেবারেই ভালো পায়েস নয় দেখছি। নিশ্চয়ই ওই ফুলের জন্যই হয়েছে, বুঝলে? হ্যাঁ, সবকিছু এই ফুলের জন্যই তো হয়েছে। রবি রাগের চোটে ফুলটাকে মাটিতে আছাড় মারে। নিচে পড়া মাত্রই জলপরি প্রকট হয়ে যায়। তোমরা দুজন খুবই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য তোমরা এই ফুলটা একটা সৎ মানুষের কাছ থেকে চুরি করেছো। আমি তোমাদেরকে ছাড়বো না। তোমরা দুজন এক্ষুনি বিড়ালে পরিবর্তিত হবে। যেই মাত্র জলপরি এটা বলে, দুজনই বিড়ালে পরিবর্তিত হয়। আর জিতু সেই ফুলটা নিজের দোকানেই পড়ে থাকতে দেখে।